শুভেচ্ছা আমন্ত্রণ 23 জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। শুক্রবারে 6 ঘন্টা টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে এখনো জমে আছে পানি। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন? কোন কোন সড়কে পানি জমেছে, কি তথ্য রয়েছে এ নিয়ে আপনার কাছে? এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর নিউ মার্কেট এলাকায় এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে তাদের মার্কেটের দোকানগুলো আসলে খুলতে শুরু করেছে। তবে এখন যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন তার ঠিক 24 ঘন্টা আগে কিন্তু চিত্রটি এমন ছিল না। নিউ মার্কেটের ভেতরে কিন্তু কোমর সমান পানি ছিল, যার ফলে কিন্তু ব্যবসায়ীরা গতকালকে তাদের দোকানগুলো খুলতে পারেননি এবং দোকানের ভেতরে আসলে পানি ঢুকে যাওয়াতে তারা কিন্তু অনেক আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এখন তারা আসলে পানি কমে যাওয়ার পর তারা মার্কেটে আসতে শুরু করেছেন, তাদের দোকানের ভেতরে যাওয়ার চেষ্টা শুরু করেছেন। এখানে আসলে তারা এখন ইতিমধ্যে তাদের দোকানের ভিতরে যে মালামালগুলো ক্ষতি হয়েছে সেগুলো বের করে নিয়ে আসছেন, যেগুলো ব্যবহার করা যাবে সেগুলো আলাদা করে রাখছেন এবং যেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে সেগুলো আরেক পাশে আসলে আলাদা করে রাখছেন। তবে তাদের চোখে মুখে কিন্তু আমি একটি হতাশার ছাপ দেখতে পেয়েছি, কারণ যখনই আসলে ঢাকায় বৃষ্টি হয়, সামান্য হোক বা ভারী বর্ষণ হোক, এই নিউ মার্কেট এলাকা কিন্তু আসলে প্লাবিত হয়ে যায়। শুধু কিন্তু এই নিউ মার্কেট এলাকায় নয়, নিউ মার্কেটের আশেপাশে যে মার্কেটগুলো রয়েছে, চন্দ্রিমা মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, এলিফ্যান্ট রোড এবং চাঁদনি চক সহ যতগুলো আসলে মার্কেট রয়েছে প্রত্যেকটি মার্কেটে কিন্তু আসলে পানি ঢুকে যায়, যার ফলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। তাদের আসলে একটাই চাওয়া যে আসলে সিটি কর্পোরেশন এবং সরকার যাতে যথাযথ পদক্ষেপ নেয় জলাবদ্ধতা নিরসনে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে মার্কেটে কিন্তু এখন ক্রেতারাও কিন্তু আসতে শুরু করেছেন, তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের দোকানগুলো এখনো গুছিয়ে উঠতে পারেনি। পানি কিন্তু যেহেতু কোমর পর্যন্ত ছিল, তাদের বেশ অনেক কিছু আসলে নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু তারা এখন ঠিক করার কাজটি করছেন। এখানে যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন তারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ ইলেকট্রনিক্সের মাল কিন্তু আসলে ভিজে গেলে সেগুলো কিন্তু আর পুনরায় ব্যবহার করা যায় না। তাছাড়া এখানে যে ফাস্টফুডের দোকানগুলো রয়েছে, সেখানে খাবারের দোকানগুলোতে পানি ঢুকে যাওয়াতে তাদের যে মালামালগুলো দোকানে ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু তারা আর ব্যবহার করতে পারবেন না এবং একটি ক্ষতির মুখে কিন্তু তারাও পড়েছেন। সেটা যেদিকে যাদের কাপড়ের দোকান রয়েছে তারাও কিন্তু আসলে ক্ষতির মুখে পড়েছেন, তাদের যে মালামাল সেগুলো কিন্তু আসলে বৃষ্টির পানিতে ভেসে গিয়েছিল এবং রাস্তায় যে ময়লা ছিল সেগুলো কিন্তু নিউ মার্কেটের ভেতরে প্রবেশ করেছে, সেগুলো কিন্তু এখন তারা পরিষ্কার করার কাজটি করছেন। আমি একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। আপনার কিসের দোকান এবং কি অবস্থা আছে এখন? আমাদের দোকান হলো যেগুলো অবস্থা দেখছেন তো, আর যে ময়লাগুলো দেখতেছেন না ভাই, যেগুলো আমাদের এটা নষ্ট হয়েছে কার্টন মাটন, সেগুলো আমরা কার্টনগুলো এখন ফেলে দিচ্ছি। ফেলে দিলে সেই ময়লাগুলোই আপনাদের এইগুলো ময়লা দেখতেছেন। মার্কেটের ভিতরে তো আসলে ওরকম কোনো ময়লা থাকে না, ওইটা বাইরের পানি ঢোকার কারণে মার্কেটটা জাম হয়ে গেছে, পানিগুলো বের হইতে পারে নাই। আর যেগুলো দেখতেছেন এটা খেলনার কার্টন দেখেন, বিদায় যাতে ওই লিপস্টিক হাবি জাবি, সেই কার্টনগুলোই আমরা এখন ফেলে দিচ্ছি এখানে, বুঝছেন। আর বাইরে বৃষ্টির কারণে বাইরে কিছু তো ময়লা, পানির সাথে তো কিছু ময়লা আসবে, সেগুলোই আসছে। আর ক্ষতি তো আপনি দেখতেছেন কি অবস্থা, বাস্তবে এটা বলার কিছু নাই। আমি কিন্তু এখানে মার্কেটের যে নিচে মার্কেটের কসমেটিক্স এবং খেলনা সামগ্রী পড়ে থাকতে দেখছি, এখানেও কিন্তু তাদের অনেক আসলে ক্ষতি হয়েছে। এইগুলো কিন্তু আসলে পুনরায় আবার ব্যবহার করার কোনো সুযোগ নেই এবং তারা কিন্তু তাদের দোকানের ভেতরে যে পানিগুলো প্রবেশ করেছে এবং ময়লাগুলো প্রবেশ করেছে সেটি কিন্তু আসলে তারা পরিষ্কার করার কাজটি করে যাচ্ছেন। এখানে আমি ব্যবসায়ীদের একটি ব্যস্ত সময় পার করতে দেখছি এবং আরেকজন ব্যবসায়ী তার দোকান খোলার কাজটি করছেন। আমি আসলে তার কাছ থেকে শুনে আসতে চাই, কি অবস্থায় আছে আপনার দোকানে? অবস্থা পুরো ভয়ঙ্কর খারাপ, পানিতে ঢুকা পুরো তলা গেছে দোকানে। এই পানিটা একমাত্র জমে হলো সিটি কর্পোরেশনের দোষ পড়ে, কিন্তু আমলারা যদি পাইপগুলি পরিষ্কার করে তাহলে মনে করেন রাস্তাঘাট কোনো জায়গায় পানি জমে না। প্রত্যেকটা ড্রেনে মিল হলের পাইপের ভিতরে ময়লা জমা, এই ময়লাগুলো মনে করেন পরিষ্কার না করানোর কারণেই এই রাস্তাঘাটে বৃষ্টিতে পানি জমতে আসে। কিন্তু সবাই তো মনে করে সিটি কর্পোরেশনের দোষ, কিন্তু সিটি কর্পোরেশনে যদি মেয়র সাহেব যদি বলে তোমরা পাইপগুলিরে পরিষ্কার করো, তাহলে পাইপগুলি পুরো অল ক্লিয়ার করলে রাস্তাঘাটে কোনো দিন পানি জমবে না বৃষ্টিতে। আর যে পানিগুলি মনে পাশ হয়ে যেদিকে যাইবো
ওই রাস্তাটা নদীর লগে যদি ক্লিয়ার করে দেয় তাহলে অবশ্যই পানিটি ক্লিয়ার থাকবে। কি পানি ঢোকার কারণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি? আমার দোকানে প্রায় 2-2.5 লাখ টাকা ক্ষতি হয়েছে, যে ভিতরে সব ময়লাতে নষ্ট হয়ে গেছে, মালগুলি সব ভিজে, ব্যাটারি চালিত গাড়ি সম্পূর্ণ ক্ষতি হয়েছে। আপনারা আসলে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছি এবং প্লাস্টিকের যে খেলনা বা ইলেকট্রনিক্সের খেলনা, এগুলো কি আপনি পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন কিনা? ব্যবহার করা যাবে না, কিছুটা যাবে, কিছুটা নষ্ট হয়েছে, অনেক পাশ পাল্টাইতে হবে আপনার, বেশিরভাগই নষ্ট হয়েছে। এই যে গাড়িগুলি সম্পূর্ণ বাদ, এই যে কার্টুনের ভিতরে গাড়ি আছে, বড় বড় হুন্ডা আছে, ভিতরে আরো মাল, এই যে আমার চার্জার গাড়ি, ওগুলি সব নিচে, ওগুলি সম্পূর্ণ বাদ হয়ে আছে। যে আপনারা যেমনটি শুনছিলেন, তার দোকানে ইলেকট্রনিকের যে সাইকেল দেখা যাচ্ছিল, সেগুলো তিনি বলছিলেন যে সেটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো আর পরবর্তীতে ব্যবহার করা যাবে না। যার ফলে আসলে কিন্তু আমরা বলতেই পারি এখানকার তিনি সহ যারা অন্যান্য ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বেশ ক্ষতির মুখে পড়েছেন। আপনারা কিন্তু নিউ মার্কেটের চিত্রটি দেখতে পাচ্ছেন, নিউ মার্কেটের সাধারণ চিত্র কিন্তু এটি নয়। এখানে প্রত্যেক দোকানের বাইরে কিন্তু বেশ ময়লা আবর্জনা এবং যে মালামালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটাই কিন্তু আসলে নিউ মার্কেটের বর্তমান যে সার্বিক চিত্র। তারা সবসময় আসলে যেইটি সরকারের কাছে আবেদন জানান, এবং সিটি কর্পোরেশনের কথা একজন ব্যবসায়ী তিনিও বলছিলেন যে সিটি কর্পোরেশনের আসলে একটি দায়িত্ব নিয়ে আসলে এই কাজটি করতে হবে। তারা কিন্তু প্রতি বছরই বলে যে আমরা ড্রেনেজ ব্যবস্থা উন্নতি করছি এবং পয়ঃনিষ্কাশনের জন্য যথাযথ আসলে পদক্ষেপ নিচ্ছি, কিন্তু সেই পদক্ষেপগুলো কিন্তু আসলে বাস্তবে আমরা এখানে দেখতে পাচ্ছি না। এবং তারাও কিন্তু আসলে এই একই অভিযোগ করছেন, এবং তারা বারবার কিন্তু আসলে সরকারের কাছে একটি অনুরোধ করছেন যে তাদেরকে কিন্তু একটি স্থায়ী সমাধান দিতে হবে। নিউ মার্কেট এবং আশেপাশে যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে কিন্তু একটি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে ব্যবসার একটি সুষ্ঠু পরিবেশ আসলে সৃষ্টি করে দিতে হবে, এই দাবি কিন্তু তারা করছেন। এই ছিল আসলে রাজধানী নিউ মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। রাজধানী নিউ মার্কেট থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজধানীর মতিঝিলে দেবোত্তর সম্পত্তি উদ্ধারে অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। সেখানে আছে আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নিয়াজ, উচ্ছেদ অভিযানের সর্বশেষ কি খবরাখবর জানাবেন আমাদেরকে? ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি মতিঝিল সেনা কল্যাণের ভবনের পাশে, যে জেলা প্রশাসন দেবোত্তর সম্পত্তি যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সেখানে। এবং সকাল 9টা থেকে আসলে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সাথে হিন্দু কল্যাণ ট্রাস্টের যারা প্রতিনিধিবৃন্দ তারাও এখানে আছেন। এবং বলা হচ্ছে যে এখানে আসলে প্রায় দীর্ঘদিন যাবৎ এই সম্পত্তিটি যারা দখলদার রয়েছে তাদের আয়ত্তে ছিল, সেই জায়গা থেকে আজকে আসলে উদ্ধার অভিযান করে আপনার সেই দখলকৃত সম্পত্তিটি আসলে উচ্ছেদ করা হচ্ছে। আমরা একটা জেলা প্রশাসনের একজন কর্মকর্তা রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। ভাই, আপনারা তো এখানে আসলে আজকে সকাল থেকে আপনারা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন, এটি আসলে কতদিন যাবত দখল ছিল এবং আসলে কাদের সম্পত্তি মূলত এটা ছিল? আচ্ছা, এটা আসলেও আপনার সিএস থেকে মহানগর জরিপ পর্যন্ত সকল রেকর্ডে এটা দেবোত্তর সম্পত্তি ছিল। তো এটা আসলে দখলে ছিল আসলে সেবায়েত সূত্রে যারা এখানে রেকর্ড প্রাপ্ত ছিল তারা, কিন্তু তারা কিছুদিন আগে সেটা আমাদের মন্ত্রণালয় এবং জেলা প্রশাসককে অবগত না করে অন্য একটা ডেভেলপার কোম্পানিকে তারা একটা বায়না সূত্রে দিয়েছে। তো তারাই একটা অবৈধ দখলের এখানে চেষ্টা করেছে, পুরোপুরি দখল করতে পারে নাই। তো এর আগে আমরা ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং আমাদের ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান স্যারের নির্দেশনায় আজকে আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই দেবোত্তর সম্পত্তিটা উদ্ধার করার জন্য আজকে আমাদের এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। আপনারা, আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম যে আসলে তাদেরকে নোটিশ দেওয়া হয়নি এখানে যারা অবৈধ দখল ছিল তাদের। আমি আপনাকে এই ক্ষেত্রে একটা কথা বলি, যে সেটা হলো নোটিশ তো একাধিকবার দেওয়া হয়েছে, যে দেয়ালগুলো ভাঙা হলো এখানেও আমরা নোটিশগুলো আমরা জারি করেছি। কিন্তু বিষয় হলো যারা এখানে দোকান করে আসতেছে তারা আসলে মালিকানা বিবর্জিত ভাবে করে আসতেছে। তো যার কারণে তারা হলো উচ্ছেদের আগে আমি মনে গতকালকে বেশি বলে গিয়েছি, কিন্তু তারা কি হয়, উচ্ছেদ যতক্ষণ পর্যন্ত কার্যক্রম পরিচালনা না হয় সাধারণত কখনোই তারা মালামাল সরায় না। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু চাইলে কিন্তু তাদের মালামাল ক্ষতিগ্রস্ত হতো, কিন্তু আমি কিন্তু তাদের মালামাল পুরোপুরি একদম ভালোভাবে সরিয়ে নেওয়া পর্যন্ত আমি কিন্তু কোনো প্রকার কোনো কার্যক্রম গ্রহণ করি নাই। কারণ আমরা চাইবো না সাধারণ মানুষের এক চুল মানে কোনো কিছু ক্ষতিগ্রস্ত হোক। যার কারণে হোটেল এবং আসবাবপত্র পুরোপুরি সরিয়ে নেওয়ার পরে আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি। এই উচ্ছেদ হওয়ার যে সম্পত্তির কাদেরকে হস্তান্তর করা হতে পারে? তো হস্তান্তরের বিষয়টা এটা সম্মানিত জেলা প্রশাসক স্যার এবং আমাদের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা পরবর্তীতে সিদ্ধান্ত নিবে।
আপাতত আমরা এটা জেলা প্রশাসক ঢাকা মহোদয়ের নিয়ন্ত্রণে থাকবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন আসলে আপনার যারা তারা কিন্তু এই উচ্ছেদ অভিযান সম্পন্ন করে এই সম্পত্তিটি আসলে আপনার জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে যাবেন এবং জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার পরে আসলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাদেরকে হস্তান্তর করা হবে সেটি আসলে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবেন, এমনটি আসলে বললেন আমাদেরকে কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের এই ভূমি কমিশনার যিনি রয়েছেন তিনি। এবং আপনাকে আর একটু বলতে রাখি যে এখনো কিন্তু আসলে এই উচ্ছেদ অভিযান চলছে এবং আপনার যেখানে কিছু কিছু দোকান রয়েছে, খাবার হোটেল ছিল, ফার্নিচারের দোকান ছিল এবং আপনার সেই সাথে কিন্তু কিছু ভ্রাম্যমাণ দোকানও ছিল। তারা কিন্তু আসলে আপনার একটা পক্ষকে আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা ভাড়া দিয়ে আসছেন, কেউ কেউ অ্যাডভান্স এখানে দিয়েছেন, প্রায় 1 লাখ 1.5 লাখ টাকার মতো অ্যাডভান্স অনেকে এইসব দোকানে করেছেন এবং প্রতি মাসে তাদেরকে প্রায় 15,000 টাকা করে অনেকে দোকান এইসব দোকান ভাড়াও দিয়েছেন। যদিও আসলে তাদের সেই সব দোকানদারদের অভিযোগ আসলে তারা আসলে যে পক্ষটিকে ভাড়া দিয়েছেন তারা আসলে প্রকৃত মালিক কিনা এটা তারা জানতেন না, তারা আপনার প্রায় 15 বছরও অনেক এখানে ব্যবসা করছেন, 6 বছর 2 বছরও এখানে ব্যবসা করে আসছেন আমাদেরকে বলেছেন তারা, এবং তাদের অভিযোগ আসলে কোনো ধরনের কোনো নোটিশ তারা পাননি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বারবার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, গেল 6 মাস আগে থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের আপনার তাদেরকে জানানো হয়েছে এবং গতকাল এসেও নাকি তারা আসলে তাদেরকে জানিয়ে গেছেন যে আসলে আপনার এই উচ্ছেদ অভিযান চলবে। তারপরও আসলে তারা কোনো ধরনের কর্ণপাত করেনি এবং সেই সাথে সাথে তারা কোনো ধরনের মালামালও আসলে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেনি। তবে আজকে আমরা এসে যেটা সরেজমিনে দেখলাম সেটি হলো তারা আপনার এখান থেকেই আসলে যখন উচ্ছেদ অভিযান কার্যক্রম চলে তখনই আসলে আপনার এই মালামালগুলো সরিয়ে নেওয়ার তারা চেষ্টা চালাচ্ছেন এবং মালামালগুলো সরিয়ে নিচ্ছেন দেখা যাচ্ছে এবং আপনার এই উচ্ছেদ অভিযান কিন্তু আজকে প্রায় সারাদিন ব্যাপী চলবে এবং এই আপনার এই যে উদ্ধারকৃত যে আপনার যে সম্পত্তিটি রয়েছে সেই সম্পত্তিটি আসলে আপনার এরপরে হস্তান্তর করা হবে। এবং আমরা যদি হিন্দু কল্যাণ ট্রাস্টের যিনি ভাইস চেয়ারম্যান ছিল তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে এই উদ্ধারকৃত সম্পত্তিটি যে দেবোত্তর সম্পত্তি সেই সম্পত্তিটি আসলে আপনার তারা যে লক্ষ্মীনারায়ণ যে মন্দির সেই মন্দিরটিতে আসলে আপনার তারা স্থাপন করার প্রক্রিয়া তারা আসলে আপনার করবেন বলে তারা আমাদেরকে বলেছেন এবং ধর্ম মন্ত্রণালয়ের কাছে আর কি তারা সেই আবেদনটি জানাবেন যেন এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরটি যেন আবার স্থাপন করা হয়। এই ছিল আমার কাছে মতিঝিল সেনা কল্যাণ ভবনের পাশে যে জেলা প্রশাসনের যে উদ্ধারকৃত আপনার সম্পত্তিটি আজকে যে উদ্ধার অভিযান করছে সেখান থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। বন্যার পানি কমলেও কমছে না ভোগান্তি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। এই বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান ও আতিক রহমান। প্রথমে চলে যাচ্ছি জামালপুরে। মেহেদী, বন্যার কি ধরনের ক্ষয়ক্ষতি দেখছেন? এ নিয়ে জনপ্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? টানা গত 24 ঘন্টায় বন্যার পানি 15 সেন্টিমিটার কমে এখন বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে এই মুহূর্তে গত 2 সপ্তাহ যাবৎ কিন্তু জামালপুরের 4টি উপজেলায় মেলা, বিশেষ করে মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বকশীগঞ্জের 23টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। এরা বেশিরভাগই কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। এই 2 সপ্তাহ যাবৎ পানিবন্দী থাকা অবস্থায় জামালপুরের সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে তীব্র খাদ্য সংকট। সেই সাথে রয়েছে যে গোখাদ্য এবং শিশু খাদ্যের যে সংকট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমরা কিন্তু বারবার বানবাসীদের খুব কাছ থেকে দেখেছি, কাছ থেকে তাদের দুঃখ দুর্দশা তুলে ধরার চেষ্টা করেছি। বানবাসীরা কিন্তু এখন বলছেন যে তাদের যে পানি সেটি কিন্তু লোকালয়ে যে প্রবেশ করেছিল সেটি কিন্তু নামছে, কিন্তু এই মুহূর্তে তাদের ঘরে কোনো খাবার নেই, ঘরে কোনো চাল নেই। তাই তারা কিন্তু বারবার জেলা প্রশাসন থেকে শুরু করে সবার প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন যেন তাদের এক মুঠো খাবার যেন তারা পায়। জেলা প্রশাসন কিন্তু বারবার জানিয়েছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণে যে ত্রাণ সামগ্রী রয়েছে, শুকনো খাবার রয়েছে এবং নগদ টাকা সেটি কিন্তু তারা বিতরণ করছেন। আমরা কিন্তু বানবাসীদের কাছ থেকে দেখেছি এই কোনো ত্রাণ সহযোগিতা কিন্তু বানবাসীরা পাচ্ছেন না। এই নিয়ে কিন্তু এক ধরনের ক্ষোভ বিরাজ করছেন। অনেক বানবাসীরা আমাদেরকে অভিযোগ করেছেন যে কোনো জনপ্রতিনিধিরা কিন্তু তাদের কোনো খোঁজ খবর নিচ্ছেন না। এইদিকে যে রাস্তাঘাট সেটিও কিন্তু তলিয়ে গিয়েছিল, বন্যার পানি যাওয়ার সাথে সাথে যে রাস্তাঘাট সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভাঙা রাস্তাঘাট। ইতিমধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ হয়ে যে রাজীবপুর রৌমারীগামী যে রাস্তাটি রয়েছে সেই প্রধান সড়কটি কিন্তু বন্যার স্রোতে ভেঙে গেছে। এছাড়াও ইসলামপুরের যে ছোট
কাঁচা রাস্তাগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে গেছে, যার কারণে যাতায়াতের ব্যবস্থাও কিন্তু খুব একটু খারাপ। এছাড়া যে গোখাদ্য যারা গবাদি পশু লালন পালন করেন, বিশেষ করে গরু লালন পালন করেন, তারা কিন্তু চরম বিপাকে রয়েছেন, কারণ এই 2 সপ্তাহের যাবৎ যে বাড়ির চারপাশে পানি, তাদের যে ক্ষেতগুলোতে পানি, যার কারণে তারা গোখাদ্যের কোনো ব্যবস্থা করতে পারছেন না। অপরদিকে বিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ঠিকমতো স্কুলে যেতে পারছেন না। ইতিমধ্যেই জেলার 259টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 88টি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই এলাকার যে বন্যা সেটি কিন্তু দুর্যোগ থেকে দুর্ভোগে পরিণত হয়েছে। এছাড়াও যে ফসলের যে অবস্থা, প্রায় 10,000 হেক্টর ফসল তলিয়ে গেছে। ইতিমধ্যেই আমরা জেনেছি যে সমস্ত যে শাকসবজির যে ফসল সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে যে ফসল রয়েছে পাট, সেটিও কিন্তু নষ্ট হওয়ার পথে। যদি 2-1 দিনের মধ্যে এই 35 সেন্টিমিটার পানি যদি না কমে এবং সেটি যদি আবার বৃদ্ধি পায় বা এরকম ধীরে ধীরে কমে, তাহলে কিন্তু এই পাট আর কৃষক সহজেই তার ঘরে তুলতে পারবেন না। এই ছিল আমার কাছে জামালপুর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাব টাঙ্গাইলে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আতিক। নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন, আপনি আমাকে জানাবেন যে সেখানকার বন্যার পরিস্থিতির এবং ক্ষয়ক্ষতির সর্বশেষ অবস্থা। আতিক। ধন্যবাদ মেহেদী। আপনি যেমনটি বলছিলেন, টাঙ্গাইলেও কিন্তু গত 2 দিন এই বন্যার পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে এবং নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এবং আপনি জানেন যে 5টি উপজেলাতে প্রায় 5টি ইউনিয়নে কিন্তু এই 138টি গ্রাম কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে এবং বিশেষ করে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে কিন্তু নতুন নতুন এলাকায় বন্যার পানি কিন্তু প্রবেশ করেছে এবং 2-1টি কিন্তু যে গ্রামীণ যে বাঁধ সেগুলো কিন্তু আসলে ভেঙে বিভিন্ন ফসলি জমিতে অনেকটাই নিমজ্জিত হচ্ছে। এবং আপনি জানেন যে প্রায় টাঙ্গাইলে 6.5 হেক্টর জমিতে কিন্তু ফসল জমি কিন্তু ইতিমধ্যেই পানিতে নষ্ট হয়ে গেছে এবং এই এলাকাতে আসলে নতুন এলাকাতে যে আমন ধান কিন্তু যে চারা রোপণ করেছিলেন সেই চারা কিন্তু ইতিমধ্যে কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এবং বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যেই বন্যার পানি প্রবেশ করার কারণে কিন্তু অনেকটাই চরমে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। এবং বিশেষ করে টাঙ্গাইলের 5টি উপজেলায় প্রায় 40,000 মানুষ কিন্তু ইতিমধ্যেই পানিবন্দী হয়ে পড়েছেন এবং তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু দুর্ভোগের মধ্যে তাদের পড়তে হয়েছে। বিশেষ করে আসলে যে বিশুদ্ধ পানির তারা কিন্তু অভাব রয়েছেন এবং অনেক জায়গায় কিন্তু আসলে তাদের যে ত্রাণ না পাওয়ার কিন্তু এক অভিযোগ রয়েছে এবং বিভিন্ন ভাবে কিন্তু আসলে তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে আসলে টাঙ্গাইলের ভুয়াপুর, নাগরপুর এবং কালীহাতি, বাসাইল এই অঞ্চলগুলোতে আসলে বিভিন্ন এলাকাতে কিন্তু পানি ইতিমধ্যে প্রবেশ করছে এবং গত 2 দিন কিন্তু যমুনার পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে আসলে 34 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে। এবং আপনি জানেন যে বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন যে এলাকা সেই এলাকায় কিন্তু নতুন নতুন এলাকাতে কিন্তু পানি প্রবেশ করছে এবং এই যে রাস্তাঘাট এবং স্কুল প্রতিষ্ঠান, এবং আপনি জানেন যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, এর মধ্যেও অনেক প্রতিষ্ঠানে পানি প্রবেশ করার কারণে কিন্তু সেখানে পরীক্ষা নিতেও অনেকটাই ব্যাহত হচ্ছে এবং বিশেষ করে ভুয়াপুর কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যেই স্কুল প্রতিষ্ঠান এবং মাদ্রাসায় কলেজে কিন্তু পানি প্রবেশ কারণে কিন্তু তাদের পরীক্ষা নিতে কিন্তু অনেকটাই তাদের যে পরীক্ষার ব্যাহত হচ্ছে। সবকিছু মিলে আসলে বলা যায় যে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং যেহেতু গত 2 দিন কিন্তু ভারী বর্ষণ শুরু হয়েছে, যার কারণে কিন্তু আরো পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বিশেষ করে আসলে কৃষকরা যে সমস্ত ফসল তারা রোপণ করেছিলেন সেগুলো কিন্তু আসলে নষ্ট হচ্ছে। বিশেষ করে সবজি যারা আবাদ করেন সেই সবজির আবাদ কিন্তু কৃষকের ব্যাপক ফসলি জমিতে পানি প্রবেশ করার কারণে কিন্তু ফসলি জমি নষ্ট হয়েছে এবং কৃষকরা কিন্তু ইতিমধ্যে অনেকটাই ক্ষতিগ্রস্ত মধ্যে পড়েছেন। বিশেষ করে আসলে যমুনার চরাঞ্চলে যে সমস্ত কৃষকরা ফসলি জমি তারপরে বিভিন্ন সবজি যারা আবাদ করেছিলেন
সেই সবজিগুলো কিন্তু আসলে নষ্ট হয়েছে ইতিমধ্যে। এবং তাদের কিন্তু আসলে এই যে ফসলি জমি এবং সবজির আবাদ এবং ইতিমধ্যেই কিন্তু অনেকটাই বাজারে কিন্তু আমরা দেখেছি যে অনেক ফসল সবজি কিন্তু অনেকটাই দামের কিন্তু অনেকটাই গত 7 দিনের তুলনায় কিন্তু অনেকটাই বেড়েছে। কারণ হচ্ছে এই টাঙ্গাইলে কিন্তু অনেক সবজি আবাদ হয়, সেগুলো আসলে বন্যায় নষ্ট হওয়ার কারণে কিন্তু বাজারে ইতিমধ্যেই দাম কিন্তু অনেকটাই বেশি হয়েছে। তো যার কারণে আসলে একদিকে যেমন কৃষকরাও কিন্তু অনেকটাই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছেন, অন্যদিকে আসলে যারা এই সবজি যারা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত রয়েছেন তারাও কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। সবকিছু মিলে বলা চলে যে বন্যায় বিশেষ করে আসলে ফসলি জমি, রাস্তাঘাট, স্কুল প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কারণে ভোগান্তির মধ্যে পড়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে বন্যা পরিস্থিতি জানা। ধন্যবাদ আপনাকে। জামালপুর এবং টাঙ্গাইল থেকে বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাছিলেন আমাদের সহকর্মী। মাছ মাংসের বাজার দর সম্পর্কে জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, বাজারে মাছ মাংসের দাম কেমন দেখছেন, এ নিয়ে ক্রেতারা কি বলছেন? দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের, যেটি হচ্ছে আসলে মুরগি এবং গরু সহ বিভিন্ন মাংসের যেসব বিক্রয়ের যে এলাকা, সেই এলাকাতেই দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু আজকে মাছ মাংস যে পুরো বাজার জুড়েই মাছ মাংসের সরবরাহ যথেষ্ট পরিমাণে এসেছে। এখানে আছে গরুর মাংস এবং হচ্ছে মুরগির মাংস। তো আজকে একটু সুখের খবর দিতে পারি ডানা, সেটি হচ্ছে যে মুরগির মাংসের দাম কিন্তু একটু একটু করে কমতে শুরু করেছে। গতকালও কিন্তু কমে 165-160 টাকা কেজিতেও চলে এসেছিল। যে পোলট্রি মুরগির দাম, বিশেষ করে এই সাদা মুরগির এই যে সাদা পোলট্রি মুরগি, এই মুরগিগুলোর দাম ছিল 220-30 টাকা, সেগুলো কিন্তু এখন কমে কিন্তু এখন সেটি কিন্তু 120 টাকা 170 টাকায় আজকে বিক্রি হচ্ছে। 160-65তেও চলে এসেছিল, যেটি 220-30 টাকা 3 দিন 4 বা 1 সপ্তাহ আগেও কিন্তু 230-40 টাকা দরে বিক্রি হয়েছে। আপনাকে বলে রাখা দরকার যে একই সাথে এখানে কিন্তু অন্যান্য মুরগির দাম কিছুটা হলেও কমেছে। সেটি হচ্ছে যে সোনালী যে মুরগি লাল, সেটিও কিন্তু 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, 220-30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে, এবং হাঁসের দাম বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। আর এখানে এছাড়া গরু এবং খাসির মাংসের দামের ক্ষেত্রে কিন্তু ছাগলের মাংস, গরুর মাংস, এগুলোর দাম কিন্তু কমেনি, এগুলো কিন্তু যা ছিল তাই। তো এখন আমি একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে এই যে কমতে শুরু করেছে, এটি আসলে তারা কিভাবে দেখছে এবং বাজারে কি অবস্থা দেখছে। বর্তমান ধরে অনেক চড়া বাজার, সবজির বাজারের প্রচুর চড়া, পাশাপাশি সাতক্ষীরাতে এই মুরগির মাংস দাম কমেছে, এটা জনমানবের ভিতরে একটা স্বস্তি নেমে এসেছে। পাশাপাশি আরও একটু নিচে নামলে গরুর মাংস বা খাসির মাংস নিচে নামলে খুব ভালো হয়। পাশাপাশি সবজির যে চড়া বাজার, মানুষ কিনতে পারছে না, এইটা তারা খুব হ্যারাসমেন্ট হচ্ছে, খাওয়ার সমস্যা, কিন্তু এইটা তারা যাতে করে সহজভাবে কিনতে পারে সেই ব্যবস্থা করা দরকার। এই যে সহজভাবে কিনতে পারার কথা বলছে, একটু হলেও কিন্তু দাদা একটা স্বস্তি কিন্তু লক্ষ্য করা গিয়েছে বাজারে। এই যে বিশেষ করে সাধারণ মানুষ যেটি কিনে থাকে পোলট্রি মাংস, সেই পোলট্রি মাংসের দামটা 170 টাকা কেজি দরে আজকে বাজার দর হওয়াতে মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গিয়েছে। এছাড়া একটু বলা দরকার যে সাতক্ষীরা যেহেতু মাছের এলাকা, এবং এই মাছের দামটাও কিন্তু একটু একটু করে কমতে শুরু করেছে। যেটি 800 টাকা ছাড়িয়ে গিয়েছিল চিংড়ি মাছের দাম, সেটি কিন্তু 600-650 মধ্যে চলে এসেছে চিংড়ি মাছের দাম। তেলাপিয়ার দামটা এখনো পর্যন্ত সেইভাবে কমেনি, যেটি সাধারণ মানুষ
কেনে সেটি হচ্ছে এখনো 200 টাকার মতো করেই বিক্রি হচ্ছে। তবে পাঙাশ ট্যাংরা 110-20 পাওয়া যাচ্ছে এবং অন্যান্য মাছ কিন্তু আবার সেগুলো কমেনি, যা ছিল তাই। তবে সাধারণ মানুষের নাগালে যে পাঙাশ ট্যাংরা এবং পোলট্রি মুরগির মাংস এ দুটোই কমতির পথে থাকাতে কিন্তু মানুষের মধ্যে বেশ খানিকটা স্বস্তির অবস্থা লক্ষ্য করা গিয়েছে। এবং আমরা যারা ক্রেতাদের সাথে কথা বলেছি তারা কিন্তু এই চিত্রটা যদি একটু সবজির বাজারে চলে আসে, মশলার বাজারে চলে আসে, তারা আসলে তখন তাদের স্বস্তির পূর্ণতা আসে বলে তারা মনে করে। এই ছিল ডানা সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের সর্বশেষ অবস্থা। সুমন, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে মাংসের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SS সোহান। সোহান, নিত্যপণ্যের দাম তো বেড়েই চলেছে, এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? বিস্তারিত আমাদেরকে জানাবেন। বাগেরহাটে চাল, ডাল, সবজি, মশলা সব কিছুরই দাম বেড়েছে এবং এই বৃদ্ধিটা কোনো স্বাভাবিক বৃদ্ধি নয়। কোনো ক্ষেত্রে 10 টাকা থেকে 50 টাকা 60 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা যদি আপনাকে একটু চালের দাম বলতে যাই, সাধারণ মানুষ যে মোটা চালটা খেয়ে থাকে সেই চালটা কিন্তু 4 থেকে 5 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এছাড়া সবজির বাজারের কথা যদি বলি, প্রতি কেজি সবজিতে কিন্তু 10 থেকে 30 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। আজকে আলু বিক্রি হচ্ছে 60 টাকা, বেগুন 100 থেকে 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, করলা বিক্রি হচ্ছে 120 টাকা, আর টমেটো বিক্রি হচ্ছে 240 টাকা। বাগেরহাটের বাজারে যে দুটি সবজির দাম কম ছিল, পটল এবং মিষ্টি কুমড়া, এই দুটি সবজির দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধি পেয়ে আজকে কিন্তু পটল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা এবং কুমড়া বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত যে লাউ রয়েছে সেটি কিন্তু 60 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মশলারও ওই ধরনের দাম বৃদ্ধি পেয়েছে। আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, রসুন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 340 থেকে 400 টাকা পর্যন্ত। আসলে এই দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে গেছে। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই, আসলে তারা কিভাবে এই বাজার দর পোষাচ্ছে। ভাই, আপনি তো একজন ক্রেতা, কি অবস্থা কি বাজারে বলেন? খুবই খারাপ অবস্থা, আসলে আমাদের মানায় নিতে খুবই কষ্ট হচ্ছে। যে ঊর্ধ্বগতি যে পরিমাণ দাম আমাদের সাধারণ লোকের জন্য খুবই কষ্টজনক হয়ে যাচ্ছে, যা আমরা আসলে সহ্য করছি। ভাই, আপনিও তো বাজার করতে আসছেন, আসলে বাজারের কি অবস্থা দেখলেন? বাজারের খুবই করুণ অবস্থা, যা নিম্ন আয়ের মানুষগুলো এগুলো ক্রয় করে খাওয়ার মতন ক্ষমতা তাদের নেই। যে পরিমাণ দাম তাতে খাওয়ার মতন অ্যাবিলিটি নাই গরিব মানুষের। আর বর্তমানে কাঁচামরিচ তাও 400 টাকা কেজি। দর্শক, আপনারা শুনছিলেন যে একজন ক্রেতা কিন্তু বলছিলেন যে কাঁচামরিচের দামও 400 টাকা। তার মানে সাধারণ মানুষের খাওয়ার মতো কোনো পণ্য বাজারে নেই। আমরা একটু একজন বিক্রেতা আছে আমাদের সাথে, তার কাছে শুনবো যে কেন এই সব পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এই দাম বেড়েছে, সরকার যদি বাড়ায়, মালের আয়ত্ত যদি মাল যদি না আনতে পারে, মাল যদি কম আসে, তাই এই বাজারের দাম তো বাড়বেই। মাল বাজারে আসে না, অল্প অল্প মাল আইছে, মাল তো কম বেশি দোকান সবাই ভাগ করে, কেউ আমরা কাঁচামরিচ আনতে পারি নেই। কাঁচামরিচ কেজি বাজারে নেই কোনো কাঁচামরিচ, অল্প কাঁচামরিচ হয়েছে, তাই দাম বেড়ে গেছে। কালকে ছিল 300 টাকা, আজ 400। আমরা একজন বিক্রেতার কাছে শুনলাম যে কেন দাম বেড়েছে। তার দাবি সরবরাহ কম হওয়ার কারণে কিন্তু বাজারের সকল প্রকার পণ্যের দাম বেড়েছে। তবে ক্রেতা এবং সাধারণ মানুষদের কথা হচ্ছে মধ্যস্বত্ব ভোগী, বাজার সিন্ডিকেট এবং আড়তদারদের কারসাজিতে কিন্তু বাগেরহাটের বাজারে এরকম অস্বাভাবিকভাবে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ভোলাতে ব্যাটারি চালিত অটোরিকশার দৌড়ান্তে বাড়ছে যানজট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এ নিয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন।
না, যেমনটি বলছিলেন, ভোলা শহরের যে বর্তমান যে অবস্থা, বলা যায় যে অসহনীয় যানজট, এবং এই যানজট কিন্তু তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে, এবং যারা পথচারী রয়েছেন, যানবাহন যারা চালাচ্ছেন, তারা কিন্তু সবাই কিন্তু অনেকটা অতিষ্ঠ। এবং আমি রয়েছি ভোলা শহরের যে প্রাণ কেন্দ্র বাংলা স্কুল চত্বরে। যদি এখনকার চিত্র দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে শহর জুড়ে কিন্তু অসংখ্য অটোরিকশা, যেটি যানজটের অন্যতম কারণ বলে কিন্তু অনেকেই অভিযোগ করছেন। এবং একই সাথে যদি বলি যে আসলে ভোলা শহরের মহাজনপট্টি থেকে শুরু করে যুগের ঘোল পর্যন্ত কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু যানজট সৃষ্টি হয়, এবং এটি সকাল থেকে শুরু হয় রাত 9টা পর্যন্ত কিন্তু থাকে। যারা পথচারী রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা বলছিলেন যে আসলে 5 থেকে 10 মিনিটের পথ কিন্তু তাদের যেতে 30 থেকে 35 মিনিট লাগে, এবং এই কারণে তাদের ভোগান্তি বেড়ে যাচ্ছে। কোনো মতেই কিন্তু এই যানজট কমানো যাচ্ছে না, যদিও ট্রাফিক বিভাগ এই যানজট নিরসনের চেষ্টা চালাচ্ছে। আমরা একটু ট্রাফিক বিভাগকে লাইভে যুক্ত করব এবং বলতে চাই, এই যে যানজট নিরসনে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ। মাননীয় পুলিশ সুপার ভোলা মহোদয়ের দিক নির্দেশনায় ভোলা ট্রাফিক পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আসলে যানজট নিরসন করবে আমরা বিভিন্ন সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছি, এবং কিছু কিছু সময় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এই থ্রি হুইলার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভোলা জেলায় প্রয়োজনীয় অতিরিক্ত হচ্ছে থ্রি হুইলার এবং অটো। তাছাড়া সদর রোড একটা নেরো রাস্তা, এখানে বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থাকার কারণে আসলে মূলত যানজটের সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ। ডানা, যেমনটি শুনছিলেন যে আসলে ট্রাফিক বিভাগ যদিও চেষ্টা করছে, কিন্তু তারাও বলা যায় অনেকটা অসহায় বক্তব্যই তারা জানালেন। এখানে যে অবস্থাটি তৈরি হয়েছে যানজট নিরসনের, এলাকাবাসী এবং ব্যবসায়ীরা বলছিল যে আসলে এই শহরের সদর রোড জুড়ে আপনার অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে এবং যত্রতত্র যে পার্কিং ব্যবস্থা, এই দুটি কারণে কিন্তু যানজট বেড়েছে। এবং অন্যতম যে কারণ সেটি হচ্ছে অটোরিকশা, অর্থাৎ 3 চাকার যে থ্রি হুইলার রয়েছে, সেটির কারণে যানজটের তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। কারণ এই শহরে অন্তত 10,000 অটোরিকশা রয়েছে, যেটি দাব দিয়ে বেড়াচ্ছে, এবং এর কারণে এই যানজট সৃষ্টি হচ্ছে। এবং যারা শহরবাসী রয়েছেন, পৌরসভার যারা বাসিন্দা রয়েছেন, তারা প্রতিনিয়ত এই যানজটের কারণে ভোগান্তি পোহাচ্ছেন, এবং তারা দাবি তুলেছেন এই যানজট নিরসনে যাতে ব্যবস্থা নেওয়া হয়। আমার সাথে পুলিশ প্রশাসনের সাথেও কথা হয়েছে, তারা বলছিলেন যে ভোলার যে 9টি স্পটে তাদের ট্রাফিক পুলিশ রয়েছে, এবং সেই 9টি স্পট থেকে যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করছেন এই যানজট নিরসনে। তো এ ছিল ডানা আমার কাছে ভোলাতে যে যানজট সার্বিক পরিস্থিতি। ডানা, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ময়মনসিংহে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর সহ পুলিশের 11টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অনুষ্ঠানস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছেছেন কিনা, কি কি প্রকল্প উদ্বোধন হবে আজ, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু ময়মনসিংহের পুলিশ লাইনসে এসে উপস্থিত হবেন, এবং বেশ কয়েকটি প্রকল্প বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর সহ বেশ কয়েকটি প্রকল্প তিনি উদ্বোধন করবেন, অর্থাৎ 11টি প্রকল্প উদ্বোধন করবেন। আমি এখন রয়েছি পুলিশ লাইনসে রয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে একেবারেই এই এলাকাটি সাজ রব, এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি প্রকল্প উদ্বোধন শেষে কিন্তু তিনি সুধী সমাবেশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিন্তু মত বিনিময় সভা করবেন। অর্থাৎ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর সহ বিভিন্ন থানার উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি উদ্বোধন করবেন, এবং এই উপলক্ষে মূলত প্রোগ্রামটি হচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যোগদান করবেন। সেই আগমনকে কেন্দ্র করে আমরা দেখেছি একেবারেই, এবং আমি এখন রয়েছি বাংলাদেশ পুলিশ
মুক্তিযুদ্ধ জাদুঘরে রয়েছে এবং সেই জাদুঘরে কিন্তু বীরত্ব গাথা অনেক ছবি কিন্তু আসলে স্থান পেয়েছে এবং সেই কন্টেন্টগুলো কিন্তু একেবারেই যে ব্যতিক্রম ধর্মী একটি জাদুঘর, সেই জাদুঘরটি উদ্বোধনের পর কিন্তু তিনি পরিদর্শন করবেন এবং সেখানে কিন্তু আমরা একটু দেখাতে চাই ভিতরে গিয়ে। সেখানে কিন্তু স্বাধীনতার পর এবং স্বাধীনতার পূর্ব থেকে পুলিশের যে বীরত্ব গাথা সেই ছবিগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সেই জাদুঘরে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনের পরপরই কিন্তু সেই জাদুঘরটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং আমরা এই বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে নতুন প্রজন্ম পুলিশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিন্তু খুব একটা ধারণা তাদের মধ্যে নেই এবং সেই জাদুঘরটি নতুন প্রজন্মকে নতুন করে আসলে পুলিশ সম্পর্কে ধারণা দিবে, সেই জন্যই কিন্তু এই জাদুঘরটি কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। অর্থাৎ জাদুঘরে পুলিশের বীরত্বগাথা ইতিহাস কিন্তু স্থান পেয়েছে আমরা লক্ষ্য করেছি। এছাড়াও দেখতেই পাচ্ছেন যে একেবারেই যে পুলিশের বিভিন্ন স্মার্ট পুলিশ কর্নার তৈরি করা হয়েছে, জন্মযোদ্ধা বাংলাদেশ পুলিশ কর্নার কিন্তু অর্থাৎ বিভিন্ন কর্নার কিন্তু এই জাদুঘরে তুলে ধরা হয়েছে এবং পুলিশের ইতিহাস ঐতিহ্য এবং তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অর্থাৎ জেলা পুলিশ বলছেন যে নতুন প্রজন্মকে আসলে পুলিশ সম্পর্কে ধারণা দিতে তাদের যে এই উদ্যোগটুকু তারা কিন্তু নিয়েছেন। অর্থাৎ সেটিকে ঘিরে আমরা দেখেছি সকাল থেকেই এই পুলিশ লাইন্সে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা আসছেন, যদিও জাদুঘরটি তাদের জন্য উন্মুক্ত করে এখনও দেওয়া হয়নি। অর্থাৎ উদ্বোধনের পরপরই কিন্তু সেই জাদুঘরটি উদ্বোধন করে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য এবং তারা কিন্তু সুশৃঙ্খলভাবে সেইখানে পুলিশের যে ইতিহাস ঐতিহ্য গাথা যে বিষয়গুলো রাখা হয়েছে এই জাদুঘরে স্থান পেয়েছে সেইগুলো কিন্তু তারা পরিদর্শন করতে পারবেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু তারা অবগত হতে পারবেন। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন, অর্থাৎ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছিলেন। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু প্রথমেই সার্কিট হাউস মাঠে আসবেন এবং সেখানে কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গেছেন। এরপরই পুলিশ লাইন্সে আসবেন এবং 11টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। তারপর সুধী সমাবেশ এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কিন্তু তিনি মত বিনিময় সভা করে বিকেলে ঢাকায় ফিরবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে আগমন সেই আগমন উপলক্ষে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর সহ পুলিশের 11টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।